ইসরায়েলের হাতে আর একদমই সময় নেই। পৃথিবীর শুরুর থেকে আজ পর্যন্ত অন্তত ৮৬ বার হাতবদল হওয়া শহরটা আজ আবারও মুখ থুবড়ে পড়তে বসেছে। This is a historic day for the Middle East. সর্বাধুনিক আয়রন ডোম, মার্কাভা ট্যাঙ্ক আর আকাশ কাঁপানো যুদ্ধবিমানগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ক্ষমতার জোরে চিরস্থায়ী হওয়া যায় না। এবার কোনো বাইরের শত্রু না, বরং দেশের ভিতরের সংকটগুলোই ইসরায়েলকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এমনকি খোদ ইসরায়েলিরাই এবার তা স্বীকার করতে বাধ্য হচ্ছে। তা এখন এমন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে যা পরাশক্তি আমেরিকাকেও নাজেহাল করে ফেলছে। What strikes me most about the United States' inability to execute emergency resupply is not political. It is physical. অন্যদিকে সেই দাউদ আলাইহিসসালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত কোনো ইহুদি রাষ্ট্রই ৮ দশকের বেশি টিকে থাকতে পারেনি। ৫টা বিষয় লাইফলাইনের মতো ইসরায়েলকে বাঁচিয়ে রেখেছে। তাই ইসরায়েলকে টিকে থাকতে হলে এই লাইফলাইনকে বাঁচাতে হবে সবার আগে। কিন্তু ৭ অক্টোবরের পর থেকে এর সবগুলোই একযোগে ক্ষতবিক্ষত হয়ে চলেছে। ইসরায়েলের ধ্বংস কিভাবে হবে তা জানতে হলে বুঝতে হবে এই ৭৮ বছর ধরে ইসরায়েল কিভাবে টিকে আছে। আজকের ভিডিওতে আমি এই পুরো ব্যাপারটা ডিটেলসে তুলে ধরার চেষ্টা করেছি। সো একটু সময় নিয়ে দেখতে হবে। লেটস বিগিন। ইসরায়েলকে যে ব্যাপারটা এখন সবচেয়ে বেশি ভোগাচ্ছে তা হলো এর ফরেন অ্যালাইস। সব দেশেরই বন্ধু রাষ্ট্র থাকে, কিন্তু ইসরায়েলের জন্য আমেরিকার সাপোর্ট তাদের সব থেকে বড় লাইফলাইন। এই এক আমেরিকায় গত ৮ দশক ধরে ইসরায়েলের অর্থনীতি, সামরিক সাজ সরঞ্জাম আর বিশ্বমণ্ডলে ইসরায়েলের সব কুকীর্তির সামাল দিয়ে আসছে। শুধুমাত্র সামরিক খাতেই তারা ইসরায়েলকে প্রতি বছর ৩৮০ কোটি মার্কিন ডলার সহায়তা দান করে। এছাড়া ২০২৩ সালে হামাসের হামলার পর রিকভারির জন্য ইসরায়েলকে $২২ বিলিয়ন সহায়তা দিয়েছিল তারা। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া থেকে নিয়ে আজকে পর্যন্ত আমেরিকার এই সহযোগিতাগুলো চিরস্থায়ী মনে হয়ে আসছে। কিন্তু গাজায় গণহত্যার দৃশ্য পশ্চিমাদের সব প্রোপাগান্ডার পাঠ চুকিয়ে দিয়েছে। The bombings are really loud and are so close to us. It will be the golden age of Israel. এখন তাদের জনগণ দেখতে পাচ্ছে তাদের গভর্নমেন্ট আসলে কি সাপোর্ট করছে আর তাদের ট্যাক্সের টাকা আসলে কি কাজে ব্যয় হচ্ছে। তাই তারাই এখন প্রতিবাদী হয়ে উঠছে। No one wants to fight for Israel. ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, স্পেন, কানাডা আর জাপানের মতো দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিচ্ছে। তবে সবচেয়ে বেশি প্রতিবাদী হয়ে উঠছে খোদ আমেরিকানরাই। আর ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন জনগণ ইসরায়েলের তুলনায় ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল হয়ে উঠেছে। আর এদের সিংহভাগই ১৮ থেকে ৩৪ বছর বয়সী। এই তরুণরাই কিন্তু ভবিষ্যৎ আমেরিকার পলিসি মেকার, জার্নালিস্ট আর অল ওভার গেম চেঞ্জার। তাই এরা যত বেশি মুখ ফিরিয়ে নেবে ইসরায়েলের জন্য টিকে থাকা ততই বেশি কঠিন হবে। তবে এইখানে আর একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে যা ইসরায়েলকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে, তা হলো মার্কিন ইহুদিদের ফিলিস্তিনির প্রতি সংহতি প্রকাশ। গত কয়েক বছর ধরে ফিলিস্তিনি ইস্যুতে মার্কিন ইহুদিরা আশঙ্কাজনক হারে ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। Palestinians are doing every single thing they can to survive. And our duty and our responsibility and our commitment is to do every single thing that we can do in solidarity with the Palestinian people. It is anti-Semitism. It is. আমেরিকার ইহুদি জনগণ আর তাদের সংস্থাগুলো ইসরায়েল রাষ্ট্রকে টিকিয়ে রাখার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা একটা হিউম্যান চেইন হিসেবে কাজ করে, যা ইসরায়েলের উপকারে আসে এমন চাওয়া পাওয়াগুলো বিশ্বমণ্ডল থেকে আদায় করে দেয়। তাই ইসরায়েল এদের সমর্থন যত হারাতে থাকবে, রাষ্ট্র হিসেবে তার ফাউন্ডেশন বা ভিত্তি ততই ভাঙতে থাকবে। আর এই ব্যাপারটা এখন ক্রিস্টাল ক্লিয়ার। একটা দেশের সবচেয়ে বড় শক্তি হলো এর জনগণ, কিন্তু ইসরায়েলের কাছে এর ইহুদি জনগণ এর থেকে অনেক বেশি কিছু। ইহুদিদের প্রমিস ল্যান্ডের কথা আমরা অনেকেই জানি। আমাদের আল কুরআন এবং ইহুদিদের তাওরাতেও এর উল্লেখ আছে। বুক অফ জেনেসিস অনুযায়ী এই প্রমিস ল্যান্ডের আয়তন
মিশরের নীলনদ থেকে শুরু করে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত। আর অনেকটা এইরকম বর্ডার আমরা ইসরায়েলের মিলিটারি ড্রেসেও দেখতে পাই, যেখানে পুরো ফিলিস্তিন, জর্ডান, লেবানন সহ মিশর, সিরিয়া, ইরাক আর সৌদি আরবের এক বিশাল অঞ্চল অন্তর্ভুক্ত। আর এই পুরো বিষয়টাকে তারা গ্রেটার ইসরায়েল হিসেবে তুলে ধরে। তবে এত বিশাল এলাকা দখলের জন্য অনেক অনেক জনশক্তি দরকার, কিন্তু ঘটনা ঘটছে ঠিক তার উল্টো। সংখ্যাগত দিক থেকে তারা বেশ পিছিয়ে পড়েছে। তার উপর কাটা ঘায়ে লবণ দিতে প্রতি 100 জনের মধ্যে 25 জন ইহুদি বিদেশে পাড়ি জমানোর কথা ভাবছে। আর এদের বেশিরভাগই আমেরিকার তুলনায় বেছে নিচ্ছে ইউরোপকে। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট এর কারণ হিসেবে খুঁজে পায় রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তার অভাব আর হাই কস্ট অফ লিভিং, অর্থাৎ জীবনযাত্রায় আকাশচুম্বী ব্যয়। ভিডিওটা নেক্সট পার্টে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন অ্যান্ড ভিডিওটাকে লাইক অ্যান্ড আপনার মতামত জানাতে কমেন্ট করবেন। ইসরায়েলের 10ম প্রেসিডেন্ট রিউভেন রিভলিন গোটা ইসরায়েলি সমাজকে 4 ভাগে ভাগ করে গেছেন: সেকুলার, ন্যাশনাল রিলিজিয়াস, আলট্রা অর্থোডক্স আর ইসরায়েলি আরব। এদের মধ্যে সেকুলাররাই মূলত ইসরায়েলের ইকোনমিক ব্যাকবোন, কিন্তু এরা আবার কট্টরপন্থীদের সহ্য করতে পারে না। অন্যদিকে ন্যাশনাল রিলিজিয়াসদের কাছে প্রমিস ল্যান্ড দখল করা একটা ধর্মীয় মিশন। God gave us Israel, all of it. নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে এরাই সব থেকে বেশি আগ্রাসী। বর্তমানে ইসরায়েলের সেনাবাহিনী আর রাজনৈতিক অঙ্গনে এদের ভূমিকায় সবচেয়ে বেশি। আর ঠিক এর বিপরীতে রয়েছে আলট্রা অর্থোডক্স বা কট্টরপন্থী ইহুদিরা। দিন দুনিয়া নিয়ে এদের তেমন কোনোই মাথা ব্যথা নাই, সারাদিন শুধু ধর্মচর্চায় ব্যস্ত। সেকুলারদের কাছে এরা রাষ্ট্রের জন্য একটা বোঝা। 2026 সালের প্রেক্ষাপটে এই সামাজিক বিভাজন আরও চরম আকার ধারণ করেছে। সেকুলার আর ন্যাশনাল রিলিজিয়াসরা প্রশ্ন তুলছে শুধু তারাই কেন যুদ্ধ করবে, আর অর্থোডক্সরা কেবল প্রার্থনায় ব্যস্ত থাকবে। তারা মনে করছে তাদের ট্যাক্সের টাকায় এমন এক গোষ্ঠীকে পালা হচ্ছে যারা আধুনিক বিজ্ঞানে বিশ্বাস করে না, রাষ্ট্রের অর্থনীতিতে কোনো অবদানই রাখে না। আর এই অর্থনৈতিক বোঝাই তাদের সামাজিক সংহতি নষ্ট করছে। হাজার হাজার সেকুলার ইসরায়েলি এখন পর্তুগাল, সাইপ্রাস বা আমেরিকায় চলে যাচ্ছে, কারণ তারা তাদের সন্তানদের আর এমন সমাজে রাখতে চাচ্ছে না। একে অপরের প্রতি এমন ঘৃণা থেকেই এর আগের 2টো ইহুদি রাষ্ট্র ধ্বংস হয়েছিল। ইহুদিদের সেকেন্ড টেম্পল ধ্বংসের কারণ হিসেবেও এই ঘৃণা আর সামাজিক বিভাজনকে দায়ী করা হয়। আর এই সব মিলিয়ে সুপ্রিম কোর্ট, পুলিশ এবং রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠানের উপর সেকুলারদের আস্থা অনেক কমে গেছে। গাজা দখলে অনেক রিজার্ভ সেনা অস্বীকৃতি জানাচ্ছে, আর নতুন ব্যবসাগুলোর প্রায় অর্ধেকই ইসরায়েলের বাইরে তাদের কোম্পানিগুলো রেজিস্ট্রেশন করছে। আর ঠিক এইখান থেকেই শুরু হয় অর্থনৈতিক ভারসাম্যের রদবদল। অস্থিরতা, যুদ্ধ, মেধাবীদের দেশ ছেড়ে চলে যাওয়া, হাই লিভিং ট্যাক্স, অনিশ্চয়তা, বাজেটে ঘাটতি, জীবনযাত্রার মান পতন, যা ইসরায়েলের অর্থনীতিকে একটা ডেথ স্পাইরালের মধ্যে আটকে ফেলেছে। হাজার হাজার ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো এখন ঘোস্ট টাউনে পরিণত হচ্ছে। এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হচ্ছে। 2024 সালে ইসরায়েলের ক্রেডিট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ফার্ম কোফেজ বিডিআইয়ের সিও বলেন, সেই বছরের মধ্যে ইসরায়েলের অন্তত 60,000 ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এর মধ্যে নির্মাণ আর কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই টোটাল বিষয়টাকে আমরা 3টে স্টেজে ভাগ করতে পারি, যেখানে স্টেজ 1-এ থাকছে প্রতিরক্ষা ব্যয়ের ফাঁদ, দ্য ডিফেন্স ডেট ট্র্যাপ। 2026 সালের শুরুতে দেখা যায় ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে ইসরায়েল তার বাজেটে 35 বিলিয়ন শেকেল বাড়তি খরচ করেছে, যা প্রায় 11.5 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে 2022 সালের তুলনায় প্রতিরক্ষা খাতে ইসরায়েলের ব্যয় বেড়ে দ্বিগুণে দাঁড়িয়েছে, যা গত 20 বছরের মধ্যে সর্বোচ্চ। আর হঠাৎ করে এত খরচ বেড়ে যাওয়ায় ইসরায়েলকে বাড়তি ঋণ নিতে হচ্ছে। 2024 সালের শেষ নাগাদ ইসরায়েলের মোট ঋণের পরিমাণ এক ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করেছে, যা প্রায় 364 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে স্টেজ 2-এ থাকছে মেধাবীদের দেশ ছেড়ে চলে যাওয়া। দক্ষ জনশক্তি একটা দেশের মেরুদণ্ড,
ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো টেকনিশিয়ানই এর অন্তর্ভুক্ত। কিন্তু গত কয়েক বছর ধরে ইসরায়েল থেকে এই মেধাবী জনগোষ্ঠীর চলে যাওয়ার হার আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে। কেবল 2025 সালে 70,000 ইসরায়েলি বিদেশে পাড়ি জমিয়েছে। স্টেজ 3-তে থাকছে ইসরায়েলের ডেমোগ্রাফিক ডেডলক। ইসরায়েলি ইহুদিদের মধ্যে প্রায় 20% কট্টরপন্থী বা আলট্রা অর্থোডক্স। এরা তেমন ব্যবসাও করে না আর সেনাবাহিনীতেও যোগ দেয় না। অর্থনৈতিকভাবে এরা রাষ্ট্রের উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। অন্যদিকে বংশবৃদ্ধির তালিকায় হুড়হুড় করে বেড়ে চলেছে। For the ultra-Orthodox, starting a family is an act of faith. Pappenheim himself has 67 grandchildren. যেখানে সাধারণ ইহুদিদের গ্রোথ রেট 1.4%, সেখানে এই কট্টরপন্থীরা প্রতি বছর 4% করে বেড়ে চলেছে। তাই ডেমোগ্রাফিক্যালি ইসরায়েল এমন এক ডেডলকে আটকে পড়েছে, যেখানে একদিকে যেমন দক্ষ মেধাবী জনশক্তি ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছে, ঠিক তার বিপরীতে এই কট্টরপন্থীরা বেড়েই চলেছে। তাই ধারণা করা হচ্ছে 2050 সাল নাগাদ ইসরায়েলের জিডিপি প্রায় 10% কমে যাবে। অ্যান্ড ফাইনালি দ্য 80-year কার্স। কখনো কখনো ইতিহাস একটা বৃত্তের মতো নিজেই নিজের পুনরাবৃত্তি করে। আজকের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার আগে ইহুদি ইতিহাসে তারা 2বার পূর্ণ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছিল এবং 2বারই তা 8 দশক পার হতেই ধ্বংস হয়ে যায়। যার প্রথমটি ছিল দাউদ আলাইহিসসালাম আর সুলাইমান আলাইহিসসালামের সময়কাল। তারা উভয়েই 40 বছর করে মোট 80 বছর রাজত্ব করেছিলেন। বনি ইসরায়েলের ইতিহাসে এই 80 বছর ছিল এক স্বর্ণযুগ, সবচেয়ে শক্তিশালী আর ঐক্যবদ্ধ সময়। এই সময় জেরুজালেমের মাউন্ট মরিয়াতে সুলাইমান আলাইহিসসালাম তাদের ফার্স্ট টেম্পল নির্মাণ করেন। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের পর রাজত্বটি 2 ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ 80 বছর পার হওয়ার আগেই প্রথম স্বাধীন ইহুদি রাষ্ট্রের পতন ঘটে। আর দ্বিতীয় পিরিয়ডটি ছিল হাশমনীয় রাজবংশের সময়। তবে অভ্যন্তরীণ কোন্দল, গৃহযুদ্ধ আর পরবর্তীতে রোমানদের হস্তক্ষেপে 8 দশক পার হওয়ার সময় তা সার্বভৌমত্ব হারিয়ে ফেলে। অর্থাৎ ইতিহাসে এখন পর্যন্ত কোনো ইহুদি রাষ্ট্রই 8 দশক টিকে থাকতে পারল না। আর অতীতের এই রাষ্ট্রগুলো বাইরের শত্রুর হাতে হারার আগেই ভেতর থেকে ভেঙে পড়েছিল। ইহুদি রাবিরা একে কোনো কাকতালীয় ঘটনা মনে করে না। তাদের ধর্মগ্রন্থ তালমুদে এই অভ্যন্তরীণ বিদ্বেষ আর ভিত্তিহীন ঘৃণার বিষয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু বারবারই তারা এই একই জায়গায় ফেল করছে। ইহুদি ধর্মে এটা একটা জনপ্রিয় টপিক। তারা একে সিনাত শিনা হিসেবে উল্লেখ করে। উসমানীয় খিলাফতকে ধ্বংস করে আজকের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে 1948 সালে। তাই হিসেব করলে দেখা যায় 2028 সালে রাষ্ট্রটি তার 80তম বছরে পদার্পণ করবে, অর্থাৎ 80 বছর হতে হাতে মাত্র 2 বছর বাকি। অন্যদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক নিজেই একবার সতর্ক করে বলেন, ইহুদি ইতিহাসে কোনো রাষ্ট্রই 80 বছর টিকতে পারেনি এবং তারাই প্রথম যারা এই অভিশাপ ভাঙার চেষ্টা করছে। কিন্তু আজকের ইসরায়েলের দিকে তাকালে সেই পুরনো দৃশ্যই চোখে ভাসে, যেখান থেকে অতীতের রাষ্ট্রগুলো পতনের দিকে যাত্রা করেছিল। সেকুলার বনাম রিলিজিয়াস, জেরুজালেম বনাম তেল আভিভ, আর জায়নিস্ট বনাম ফিলিস্তিন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। আর ভিডিওটা নিয়ে যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।